জিও একাডেমিতে সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আমাদের এই গ্রহে মানুষ ঠিক কোথায় আর কেনই বা সেখানে বাস করে? চলুন আজ এই দারুণ মজার গল্পটাতেই ডুব দেয়া যাক। দেখুন, মানব ইতিহাসের দিকে তাকালে অবাক হতে হয়। আমাদের জনসংখ্যা বেড়েছে মানে প্রায় রকেটের গতিতে। ভাবুন তো, মাত্র কয়েকশো বছরেই আমরা কয়েক কোটি থেকে শত কোটিতে পৌঁছে গেছি। কিন্তু মজার ব্যাপার হলো, এই বৃদ্ধির গল্পটা কিন্তু সব জায়গায় একই রকম নয়। তো এই যে বিশাল পার্থক্য, এটা বোঝার জন্য ভূগোলবিদরা কিছু দারুণ টুল বা বলতে পারেন কিছু ফর্মুলা ব্যবহার করেন। আর এগুলো দিয়ে এই জটিল ধাঁধার সমাধান করাটা বেশ সহজ হয়ে যায়। আচ্ছা, চলুন শুরু করা যাক দুটো খুব গুরুত্বপূর্ণ ধারণা দিয়ে। একটা হলো পপুলেশন ডেন্সিটি বা জনসংখ্যা ঘনত্ব। এটা খুব সোজা, মোট জনসংখ্যাকে মোট জায়গা দিয়ে ভাগ করে দেওয়া। কিন্তু এতে একটা সমস্যা আছে। একটা দেশে সব জায়গায় তো আর মানুষ থাকে না, তাই না? এখানে আসে আরেকটা দারুণ কনসেপ্ট, ম্যান ল্যান্ড রেশিও বা মানুষ জমি অনুপাত। এটা অনেক বেশি কাজের, কারণ এখানে শুধু ব্যবহারযোগ্য জমিটাকেই হিসেবে ধরা হয়। ব্যাপারটাকে অনেকটা একটা পারফেক্ট ব্যালেন্স খোঁজার মতো ভাবতে পারেন। যেমন ধরুন, কিছু জায়গায় সম্পদের তুলনায় মানুষ অনেক বেশি, সেটা হলো ওভার পপুলেশন বা জনাকীর্ণতা। আবার কিছু জায়গায় উল্টোটা, মানে সম্পদের তুলনায় মানুষ অনেক কম, এটাকে বলে আন্ডার পপুলেশন বা জনস্বল্পতা। আর এই দুয়ের মাঝে আছে সেই আদর্শ অবস্থাটা, যেখানে জনসংখ্যা আর সম্পদের মধ্যে দারুণ একটা ভারসাম্য থাকে। একে আমরা বলি অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা। তাহলে আসল প্রশ্নটা হলো কেন? মানে পৃথিবীর কোথাও মানুষে গিজগিজ করছে, আবার কোথাও প্রায় জনশূন্য। বিশ্বজুড়ে জনসংখ্যার বন্টনে এই যে এত বড় একটা পার্থক্য, এর পেছনে কারণটা আসলে কি? এর উত্তরটা লুকিয়ে আছে মূলত তিনটে প্রধান কারণের মধ্যে। প্রথমটা হলো প্রাকৃতিক কারণ, মানে সেখানকার জলবায়ু কেমন, জমিটা কি পাহাড়ি নাকি সমতল। এরপর আসে অর্থনৈতিক সুযোগ সুবিধা, যেমন চাষবাস বা কলকারখানার সুযোগ আছে কিনা। আর সবশেষে রয়েছে অন্যান্য কিছু কারণ, যেমন ধরুন এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষের চলে যাওয়া বা কোনো জায়গার সাংস্কৃতিক গুরুত্ব। আচ্ছা, এই যে এত সব থিওরি নিয়ে কথা বললাম, চলুন এবার এগুলোকে একটু বাস্তবে মিলিয়ে দেখি। আর এর জন্য সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে আমাদের দেশ, ভারত। বিশ্বের অন্যতম জনবহুল আর বৈচিত্র্যময় একটা দেশ। ভারতের জনসংখ্যার ইতিহাসটাকে না চারটে আলাদা পর্বে ভাগ করা যায়। যেমন ধরুন ১৯২১ সাল পর্যন্ত দুর্ভিক্ষ আর মহামারীর কারণে জনসংখ্যা প্রায় বাড়েইনি, একদম স্থির ছিল। এরপর ১৯৫১ পর্যন্ত বৃদ্ধিটা ছিল বেশ ধীর। আসল বিস্ফোরণটা ঘটল স্বাধীনতার পর, মানে ১৯৫১ থেকে ২০০১ সাল পর্যন্ত। আধুনিক চিকিৎসার কারণে জনসংখ্যা হু হু করে বাড়তে থাকল। তবে হ্যাঁ, ২০০১ সালের পর থেকে সেই বৃদ্ধির হারটা আবার একটু কমতে শুরু করেছে। আর ২০১১ সাল আসতে আসতে ভারতের জনসংখ্যা কোথায় গিয়ে দাঁড়ালো জানেন? এক অবিশ্বাস্য সংখ্যায়, ১২১ কোটিরও বেশি। ভাবা যায়? ঠিক যেমনটা আমরা সারা বিশ্বের ক্ষেত্রে দেখলাম, ভারতের ভেতরেও এই বিশাল জনসংখ্যা কিন্তু সব জায়গায় সমানভাবে নেই। একদিকে দেখুন, উত্তরের উর্বর গাঙ্গেয় সমভূমিতে মানুষের চাপ এতটাই বেশি যে পা ফেলার জায়গা নেই। আবার অন্যদিকে দুর্গম পাহাড়ি এলাকা বা দ্বীপগুলোতে জনসংখ্যা একেবারেই কম, প্রায় নেই বললেই চলে। আর এই সংখ্যাগুলো দেশের ভেতরের এক দারুণ বৈচিত্র্যের ছবি তুলে ধরে। দেখুন, জনসংখ্যায় সবচেয়ে এগিয়ে উত্তরপ্রদেশ, আর সবচেয়ে পেছনে সিকিম। আবার প্রতি বর্গ কিলোমিটারে মানুষের হিসাবে, মানে ঘনত্বের দিক থেকে, বিহার সবার আগে আর অরুণাচল প্রদেশ একেবারে শেষে। এমনকি শিক্ষার হারেও দেখুন কি পার্থক্য। কেরালা যেখানে শীর্ষে, সেখানে বিহার অনেকটাই পিছিয়ে। আচ্ছা, কোনো দেশের জনসংখ্যা ভবিষ্যতে বাড়বে না কমবে, এটা বোঝার কি কোনো উপায় আছে? হ্যাঁ, আছে। আর এর জন্য ভূগোলবিদরা একটা অসাধারণ মডেল ব্যবহার করেন। এর নাম হল ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল বা জনবিবর্তন মডেল। এই মডেলটা আসলে দেখায় যে একটা দেশ যখন ধীরে ধীরে অর্থনৈতিকভাবে উন্নত হয়, তখন তার জন্মহার আর মৃত্যুহার কিভাবে বদলে যায়। আর এই দুটো বদলানোর ওপরেই তো নির্ভর করে জনসংখ্যা বাড়বে না কমবে। সাধারণত কি হয় জানেন? প্রথমে মৃত্যুহার কমে আর তার বেশ কিছুদিন পর জন্মহার কমতে শুরু করে। সাধারণত সব দেশকেই এই চারটে স্টেজের মধ্যে দিয়ে যেতে হয়। প্রথম স্টেজটা হলো যখন জন্ম আর মৃত্যুহার দুটোই খুব বেশি থাকে, তাই জনসংখ্যা খুব একটা বাড়ে না। এরপর আসে স্টেজ 2, যখন চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়, মৃত্যুহার কমে যায়, কিন্তু জন্মহার একই থাকে। ফলাফল জনসংখ্যা বিস্ফোরণ। তৃতীয় স্টেজে গিয়ে মানুষের সচেতনতা বাড়ে, জন্মহারও কমতে শুরু করে। আর সবশেষে চতুর্থ স্টেজে জন্ম আর মৃত্যুহার দুটোই কমে এসে জনসংখ্যা প্রায় স্থির হয়ে যায়। এখান থেকেই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। ভাবুন তো, কোনো দেশের জনসংখ্যা দ্বিতীয় পর্যায়ে রকেটের মতো বাড়ছে, কিন্তু তাদের অর্থনীতি সেই গতির সাথে তাল মেলাতে পারছে না। তাহলে কি হতে পারে? এই ভয়ঙ্কর পরিস্থিতিটাকেই বলা হয় ডেমোগ্রাফিক ট্র্যাপ
বা জনসংখ্যার ফাঁদ। এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। মানে জনসংখ্যা তো বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে না। ফলে দেশটা ওই দ্বিতীয় স্টেজেই আটকে পড়ে। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার আয় বাড়ার আগেই যদি পরিবারের সদস্য সংখ্যা বেড়ে যায়, তাহলে যে চাপটা তৈরি হয় ঠিক সেরকম। আর মজার ব্যাপার হলো আমরা ভারতের ইতিহাসটাকেও কিন্তু এই মডেলে ফেলতে পারি। যেমন ১৯২১ সালের আগে ভারত ছিল প্রথম স্টেজে। স্বাধীনতার পর মৃত্যুহার যেই কমে গেল, অমনি দেশটা ঢুকে পড়ল দ্বিতীয় স্টেজে, আর শুরু হলো জনসংখ্যা বিস্ফোরণ। আর এখন জন্মহারও কমতে শুরু করেছে। তাই ভারত বর্তমানে তৃতীয় স্টেজের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। তাহলে চলুন এক ঝলকে দেখে নিই আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলো। আমরা দেখলাম জনসংখ্যা সব জায়গায় সমান নয়, এর পেছনে প্রাকৃতিক আর অর্থনৈতিক কারণ আছে। আমরা আরও জানলাম পপুলেশন ডেন্সিটি আর ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের মতো টুল দিয়ে এই পরিবর্তনগুলো বোঝা যায়। আর সবশেষে ভারতের উদাহরণ দিয়ে আমরা এই পুরো ব্যাপারটা বাস্তবে দেখলাম। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, ভারতের জনসংখ্যা তো এখনও বদলাচ্ছে। এই পরিবর্তনের ফলে ভবিষ্যতে কি নতুন সামাজিক আর পরিবেশগত চ্যালেঞ্জ আমাদের সামনে আসতে পারে, আর এসব সমস্যার সমাধানে ভূগোল বা জিওগ্রাফি আমাদের কিভাবে সাহায্য করতে পারে? জিওগ্রাফের এই দারুণ বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করুন। আর ভবিষ্যতে এমন আরও মজার আর শিক্ষামূলক বিশ্লেষণের জন্য জিও একাডেমিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।